আমার যথেষ্ট কোয়ালিফিকেশন আছে, আমি চাইলে ভালো জব ম্যানেজ করে নিতে পারি। তাহলে তুমি বিয়ে কেন করলে? বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? এই বাচ্চাটার কি ভবিষ্যৎ? সে কি তোমাদের মতো দোলাচলে দুলবে? বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে না? তোমার বাবার বিজনেসের সঙ্গে কার কোথায় কি সম্পর্ক আছে সেটা তোমাকে কেন দেখতে হবে? কেন তুমি এসব কিছু তোমার পার্সোনাল লাইফে জড়াবে? কি দরকার তিথি? তুমি বাবার সাইডটা বুঝতে পারো না কেন আম্মু? জানো সান্নিধ্য বাবার বিজনেস পার্টনার কি হাল করেছে? মিসেস রেহেনা দীর্ঘশ্বাস ফেলেন, শক্ত গলায় বলেন, সো হোয়াট? তোমার কি এতে? সিনের চেয়ে বিজনেস পার্টনারের বিজনেস গুরুত্বপূর্ণ তোমার কাছে। তুমি কি বুঝতে পারছো না নিজের ভালোটা? তোমার বাবা তোমাকে এসবে ইনভলভ করাচ্ছে যাতে সে তার বিজনেসটা ধরে রাখতে পারে, অথচ তোমার সংসারটা কিন্তু সে দেখছে না। মানুষের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। সরফরাজ তোমাকে তোমার চাহিদার চেয়ে বেশি দিয়েছে, সব দিকে ব্যালেন্স রেখে চলেছে। তুমি যখন যেটা চেয়েছো সে সেটাই দিয়েছে। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যথেষ্ট ভালোবাসেন। এগুলো কি যথেষ্ট নয় তোমার কাছে? তিথি নিরুত্তর হয়ে থাকে। মনে মনে সারফরাজকে মিস করলেও নিজের জেদের কাছে তা দমিয়ে রাখে। এতদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে, তাসিনের জন্য আসলেও একটা বারও আসেনি তার জন্য, কথা পর্যন্ত বলেনি। তার ইগোটা কেন কেউ দেখে না? ডিভোর্স হওয়ার আগে সংশোধন হও তিথি। ডিভোর্স কোনো সলিউশন হতে পারে না। এতে তোমরা তিনজনের কেউ ভালো থাকতে পারবে না। নিজের দ্বন্দ্বে বাচ্চাটাকে বাবা মার স্নেহ থেকে দূরে করে দিও না। দেখছো তো ওর অবস্থাটা? আমি তোমাকে বারবার ওয়ার্ন করছি। নিজের সংকুচিত মনটাকে প্রসারিত করো, মানুষকে ভালোবাসতে শেখো, জেলাসি ইগোটাকে সরিয়ে ভিতরটা সুন্দর করো। দেখবে তুমি এতে ভালো থাকবে অনেক। মিসেস রেহেনা তাসিনকে নিয়ে রুম হতে বের হয়ে যায়। তিথি স্থির চিত্তে ফ্লোরের পানে তাকিয়ে থাকে। মস্তিষ্কে তার মায়ের কথাগুলো ভাবিয়ে তোলে। চোখের সামনে ভেসে ওঠে ছেলের মুখরেখা, কানে বাজে। মামনি, আমি বাবাকে বকে দেব, আর তোমাকে বকবে না। নীরবতার মাঝে হুট করে তিথির ফোন বেজে ওঠে। গভীর ধ্যান ছেড়ে সে বেরিয়ে আসে হুট করে। স্ক্রিন পানে তাকাতেই দেখতে পায় অন্বেষার ফোন। তিথি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের দিকে। ফোন ক্রমাগত বেজেই চলছে, কিন্তু কেন জানি রিসিভ করে না সে। চাইলেও কোথাও গিয়ে তার কিছু একটা মনে হতে থাকে। বিবেকের কাছে হয় প্রশ্নবিদ্ধ। পরপর 3 হতে 4 বার ফোন বাজা শেষ হতেই কলটি কেটে যায়। তিথি ফোন বন্ধ করে চুপ করে বের হয়ে যায় রুম থেকে। জানুয়ারি 26 তারিখ পড়ল আজ। কুয়াশা মাখা এক রাত। ঘড়িতে বাজে রাত 1টা। ব্যালকনির গ্রিল গলে ঠান্ডা শীতল হাওয়া হু হু করে প্রবেশ করছে। ঘরের মধ্যেও আধিপত্য জুড়িয়েছে বেশ। শিশিরের কণাগুলো সাজিয়ে রাখা গাছগুলোর সবুজ পাতার উপর ভারী হয়ে জমে আছে। হাত দিয়ে ছুঁয়ে দিলেই যেন টুপ করে গড়িয়ে পড়বে নিচে। হালকা গোলাপি রঙা ঢিলেঢালা কুর্তি পরিহিত রমণীটি ধীরে ধীরে ব্যালকনি জুড়ে পায়চারি করছে। এইটুকু শরীরে এত গরম লাগে কেন তার বুঝতে পারে না। অল্পতেই হাঁপিয়ে ওঠে। এই শীতের মাঝেও তার শীত বস্ত্র লাগছে না। সান্নিধ্যের জড়াজড়িতে গায়ে একখানা চাদর বিছালেও পরবর্তীতে সেটা আর রাখতে পারে না। কপালে নাকের ডগায় জমা বিন্দু বিন্দু ঘামগুলো জানান দেয় এর প্রয়োজন নেই এখন আর। ফাইনালি 53 কেজি, তাও সেটা 1 মাস সময় নিয়ে। আপনি কি চাইছেন 10 দিনে 1 কেজি করে ওজন বাড়ুক? মন্দ হতো না। শেহরিন হাঁটা থামিয়ে সান্নিধ্যের দিকে ঘুরে তাকায়, চোখ সরু করে বলে, জানি তো এটাই বলবেন, কিন্তু আপনি এখানে কেন? ঘুমোচ্ছেন না কেন? কত রাত হয়েছে দেখেছেন? তোমার ঘুম আসছে না? আমি নিশাচর পাখি হয়ে গিয়েছি। রাত 2টা 3টার আগে ঘুম চোখে আসে না। দিনে হাপুস হুপুস ঘুমাই। আমার পিছু লাগবেন না প্লিজ, আপনি গিয়ে শুয়ে পড়ুন। একসাথে হাঁটি, চলো। আপনি কি চান আমি রেগে যাই? হুম। তোমাকে একা রেখে আমি ঘুমাতে পারি না, ঘুম আসবে না। শেহরিন নিস্তব্ধ চাহনিতে ঠোঁট চেপে তাকায় তার নেতা সাহেবের দিকে। উদ্ঘৃণ্য কণ্ঠে বলে, আপনি কি রোবট? কেন এত পাগলামি করেন বলুন তো? যত্নের পাহাড় গড়িয়ে দিয়েছেন আমার জন্য, আর কত করবেন? এই কাটা হাতের দিকে একবারও কি মায়া হয় না? এখনো অবধি ক্ষতটা শুকায়নি। কোনো নিয়ম মেনে চলেন না, অথচ আমাকে টাইম টু টাইম এটা ওটা নিয়ে পায়তারা করেন।
করতে থাকেন। সারাদিন গাধার মতো খাটুনি করে রাতের ঘুমটুকু আমার জন্য নষ্ট করেন। আমার কোনো কথা কখনো শোনেন না আপনি। সরি ম্যাম, এখন থেকে শুনবো। চুপ করুন। এই এক কথা কতবার বলবেন আপনি? আর শোনেন কি একটা কথা? গিন্নির করা গলার আদেশ, বার্তা কিংবা হুটহাট রেগে যাওয়ায় এমপি সাহেবের চেনা পরিচিত হয়ে গিয়েছে। প্রেগনেন্সির জার্নিতে মুড সুইংটা বেশ ভালোভাবেই চলছে তার। পরিস্থিতি ঠান্ডা রাখতে এজন্য সেও নীরব হয়ে সব কথা চুপচাপ শুনে যায়। তার ম্যাডামের বিপক্ষে একটা কথাও ভুলে বলে না। আমি কিচ্ছু বলবো না আর আপনাকে। যা খুশি করুন, হাতটাও সরাতে হবে না। আপনার তো আর ব্যথা লাগে না। আসলেই আপনি রোবট। সান্নিধ্য বাম হাত দিয়ে শেহরিনের কানের পৃষ্ঠের চুলগুলো গুজে দিতে দিতে মৃদু হাসে, বিচলিত কণ্ঠে বলে, শান্ত হও, অনেক তো বকলে, এখন একটু রেস্ট নাও। রাতে খাওনি কেন? এক কথার পৃষ্ঠে অন্য কথায় শেহরিনের কুঁচকানো কপাল সমান হয়ে যায়। এই লোককে কখনো সে তার কথার বাণে বিদ্ধ করতে পারে না, বুঝতেও পারে না ঠিক অন্য এক কথা এনে তার উপুক্ত মেজাজকে ঘুরিয়ে দিয়ে যাবে। অথচ এতক্ষণ ধরে যে বকবক করলো সেসব তার কোনো ভ্রুক্ষেপ নেই। এমনি এমনি কেন? খেতে ইচ্ছে করছিল না, চলুন ঘুমাবো। ক্ষুধা লাগেনি? শেহরিন সান্নিধ্যকে টেনে কক্ষে নিয়ে যায়। ঘুমের বাহানা দেখিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। জানে এই লোক তার ঘুমানো অবধি নিজেও ঘুমাবে না। যতক্ষণ জেগে থাকবে উনিও নিশাচর প্রহরী হিসেবে তাকে পাহারা দিয়ে চলবে। রাত 1:40। এপাশ ওপাশ করতে করতে সময় পার করে শেহরিন। পচা অভ্যাস হয়েছে। 2টা-2:30টার আগে একটুকু ঘুম আসে না, বরং এই সময়টায় শুয়ে থাকলে আরও অস্থিরতা বাড়ে। ধীরে ধীরে চোখ খুলে সে সান্নিধ্যের দিকে তাকায়। ঘুমাননি? এই তো ঘুমাচ্ছি। তুই ঘুমাচ্ছ না কেন? আমিও ঘুমাচ্ছি। শেহরিন হুট করে পেটের ক্ষুধায় মাথাচাড়া দিয়ে ওঠে। সে সন্ধ্যায় হালকা নাস্তা করেছিল, এরপর রাতে আর খেতে ইচ্ছা করেনি। বেচারা উচাটন পেট এখন চাইছে খাবার, কিন্তু সবজি কিংবা মাংস মনে আসতেই তার অরুচি এসে ভিড়ে মুখে। এজন্য ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এখন একটু ইলিশ মাছের কাঁটা দিয়ে ঝাল ঝাল কচু শাক ভাজি যদি খেতে পারত তাহলে খুব মজা করে খেত। শেহরিন নিজেই নিজেকে বুঝতে পারে না, চিনতে পারে না। এই সময়টা কি অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছা করে তার। শেফালির হাতে কাল খেয়েছিল ঝাল শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, গরম গরম ভাত দিয়ে কি যে মজা খেতে। অথচ এসব ভর্তা ভাজি আগে সেরকম সে কখনো খায়নি, খেতে ইচ্ছেও করেনি। এখন এগুলোই মনে হয় অমৃত। তবে মামনির হাতে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা তার ভীষণ ভালো লাগতো। এটা সে ছোটবেলায় অনেকবার খেয়েছে। মামনি বেঁচে থাকলে হয়তো কত রকম ভর্তা করে খাওয়াতো তাকে। আপনি কখনো কচু শাক ভাজি খেয়েছেন? খেয়েছি। কেমন লাগে? তুমি খাওনি? অনেক আগে খেয়েছি। এখন খেতে ইচ্ছে করছে? না না না, এমনি বলছি, হুট করে মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা। সান্নিধ্য ঘুম কাটিয়ে হাত বাড়ায় বেড সাইড ডেস্কে। সামান্য মাথা উঁচু করে ফোন অন করে সময় দেখে নেয়, অতঃপর উঠে পড়ে তৎক্ষণাৎ। ফ্রিজে কচু শাক আছে? মানে? কচু শাক আছে? শেহরিন গোল গোল চোখ করে তাকায়, বিস্ময়কর কণ্ঠে বলে, আছে। শেফালি এনেছিল কালকে, বাট আমি এখন খেতে চাই না। আপনি প্লিজ এখন কিছু করবেন না, ঘুমান। বেশি সময় লাগবে না ফ্রোজেন করা? আমি তো এমনি একটু বলেছি, শেফালি করে দেবে। সান্নিধ্য বিছানা ছেড়ে উঠে পড়ে, কিচেনের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, কিন্তু আমার এখন ভীষণ খেতে ইচ্ছে করছে। চুপচাপ ওয়েট করো। শেহরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সান্নিধ্য চলে যায় তার কাজে। ফ্রিজ হতে আগে থেকে সিদ্ধ করে রাখা ফ্রোজেন কচু শাক বের করে সে। অতঃপর তার সবচেয়ে মূল্যবান হাতিয়ার ইউটিউব ওপেন করে, যেটা তাকে গত 5-7 মাসে অনেক রান্নাই শিখিয়েছে। কচু শাকের রেসিপি বের করে সেই অনুযায়ী শুরু করে রান্না।
এতদিনে টুকটাক এটা সেটা করতে করতে মোটামুটি একটা ধারণা চলে এসেছে তার রান্নার প্রতি। অবশ্য স্বাদের ব্যাপারটাকে উৎসর রেখে মূল রান্নাটাকে গুরুত্ব দেয় তারা দুজনেই বেশি। উপায় নেইও যে। তাছাড়া রাত 2টো পার হতেই কিচেন হতে ভেসে আসা শব্দ থেমে যায়। গরম গরম কচু শাক ভাজি করে এনে কক্ষে হাজির হয় সান্নিধ্য। ডান হাতে ক্ষত থাকার কারণে এসব টুকিটাকি কাজ গ্লোভস পরেই সারে সে। তবুও হলুদ মরিচের ঝাঁজ একটু হলেও জ্বালান্ত সৃষ্টি করে, কিন্তু এ মানবের তাতে কিচ্ছু যায় আসে না। একবার বেবিটাকে আসতে দিন, তারপরে আপনার সব ঋণ আমি শোধ করা শুরু করব। আমি ঋণ শোধ করার সুযোগ দিলে তো করবে। সারা জীবন ঋণ করে রাখবেন? ওয়াইফকে ভালোবাসা, তার ইচ্ছেকে প্রাধান্য দেওয়াটা ঋণের কিছু নয়। এগুলো হাজবেন্ডের রেসপন্সিবিলিটি। এখানে না তুমি ঋণী হবে আর না আমি তোমাকে ঋণী করব। এগুলো সিম্পল ইস্যু। ওয়াইফের রেসপন্সিবিলিটি বেশি পালন করতে হয়। এই একপাক্ষিক দিকটা আমাদের সোসাইটিতে বেশি হাইলাইট হয়ে থাকে। এখানে শুধু কেয়ার মেয়েরা করবে, অথচ তারা কেয়ার পাবে না। পেলে সেটা নিয়ে জাজ করা হবে। এই বেঁধে দেওয়া সাইকোলজিক্যাল কনসেপ্ট তোমাদের মস্তিষ্কে গেঁথে দেওয়া হয় জন্য তোমরা সামান্যর চেয়ে বেশি কেয়ার পেলে ভীত হও, আনইজি ফিল করো। বাট ইটস ওকে শেহরিন, আমাদের সন্তানকে পৃথিবী দেখাতে তুমি একা কষ্ট করছো। এটা বলছো না কেন? ভাগিদার তো আমরা দুজনেই। তোমার প্রতি তো আমার আরও যত্নশীল হওয়া উচিত। এখন এটা টেস্ট করো প্লিজ। সরি, হাতের জন্য খাইয়ে দিতে পারছি না। শেহরিন শত স্ফূর্ত মুখরেখায় কচু শাক টেস্ট করে। নিজে খেতে খেতে সান্নিধ্যের মুখে একটু তুলে দিয়ে একরাশ স্বচ্ছ হাসি টেনে বলে, আমার নেতা সাহেবের রান্না পৃথিবীর সেরা রান্না, খারাপ হতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার এই নতুন জার্নিটাকে এত সহজ করে দেওয়ার জন্য। ইটস মাই অবিডিয়েন্স ম্যাডাম। মধ্যরাতে খাওয়া দাওয়া শেষ করে শেহরিনকে ঘুম পাড়িয়ে দেয় সান্নিধ্য। 3টা বেজে যায় ততক্ষণে। বিছানা ছেড়ে উঠে সে ব্যালকনিতে চলে আসে ফোন নিয়ে। রান্না করার প্রায় সময় 15-20টা কল এসেছিল। বুঝতে পেরেছিল দরকারি বা কিছু সমস্যা হয়েছে, কিন্তু ফোন রিসিভ করলে রান্নাটা করতে সময় লাগতো বেশি, এজন্য রিসিভ করেনি সে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কোথায় আছো তুমি? বাসাতেই। কি হতে চলেছে গেস করতে পারছো? মনে হচ্ছে। শাহজাহান সাহেবের বিক্ষুব্ধ কণ্ঠস্বর ভেসে আসে। ধমকের ন্যায় সুরে বললেন, তোমার অতিরিক্ত বাড়াবাড়ি আমার ভীষণ অপছন্দের সান্নিধ্য। কেন তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ? সমস্ত অভিযোগপত্র দায়ের করা হয়ে গিয়েছে, এবার কি করবে? রজত সরাসরি আমাকে গুলি করতে চেয়েছিল। সেদিন সিএনজিটা মাঝখানে না এলে ডিরেক্ট হয় গুলিটা আমার লাগতো, নয়তো শেরিনের মাথায়। আমি চুপ করে বসে থাকবো? তাই বলে তুমি কেন? এর মধ্যে অনেক কাহিনী আছে বাবা। এখন কি করবে? পুলিশ কি আসছে? অতি শীঘ্রই পৌঁছে যাবে। সর্বরাজ বের হয়েছে, ওয়ারেন্ট আছে? সব আছে। আচ্ছা, আমি একটু পরে কল করছি তোমাকে। যারা কনক্রিটের সামনে এসে থেমেছে একাধিক পুলিশের গাড়ি, সেই সাথে উপস্থিত দেশের কিছু প্রধান চ্যানেলের সাংবাদিক। ডেপুটি কমিশনার মোহাম্মদ জাহিদ হাসানের হাতে রয়েছে সেশন জাজের স্বাক্ষরকৃত গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ, প্রতিপক্ষ দলের নেতা রজত সমাদারের হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পেছনে সরাসরি এমপি সান্নিধ্য শাহজাহান খানের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। জাহিদ হাসান তার ফোর্সকে নিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশপথে বাধা পায়। এমপি সাহেবের ব্যক্তিগত সিকিউরিটি গার্ড এবং পুলিশ সিকিউরিটি ফোর্স টিম লিডার সাব ইন্সপেক্টর নাশিদ বাধা দেন। ডিবি সাহেবকে সালাম দিয়ে বলেন, স্যার, আমরা সরাসরি হোম মিনিস্টারের অধীনে কাজ করি। এমপি সাহেবের ব্যক্তিগত নিরাপত্তা দানে এভাবে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। আমি আপনাদের দায়িত্ব বোঝাতে পেরেছি, কিন্তু আমার হাতে সিএসপি এর 46 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই পরোয়ানা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, প্রয়োজনীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের দায়িত্বের বাইরে যেতে পারবো না। ডিবি জাহিদ শান্ত চোখে তাকায়, ছোট করে নিঃশ্বাস ফেলেন, অনুধাবন করেন জবরদখলের পথে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এবং এমপির সিকিউরিটির সাথে সংঘর্ষ হতে পারে।
যা অপ্রয়োজনীয় রাজনৈতিক সংকট তৈরি করবে। উপায়ান্তর না পেয়ে তিনি তার সুপিরিয়র এবং হোম মিনিস্টারের সাথে সরাসরি ফোনে কথা বলেন। দীর্ঘ 2-3 মিনিটের কথা শেষে উচ্চ পর্যায় থেকে এমপির সিকিউরিটিকে নির্দেশ দেওয়া হয় তারা যেন আইনানুগত দায়িত্ব পালনে পুলিশকে বাধা না দেন। জাহিদ হাসান পরিস্থিতি শান্ত রাখার জন্য বিশেষ পদক্ষেপ নেন। এমপি ক্ষমতাশালী সেই হিসেবে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে তিনি তার ফোর্সদের নির্দেশনা দেন সঠিক স্থানে অবস্থান নেওয়ার জন্য। সাংবাদিকদের দেওয়া হয় একটা নির্দিষ্ট সীমা, যা মূল ঘটনাস্থল হতে বেশ খানিকটা দূরে। প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি একাই উপরে যাব, আমার দল নিচে অপেক্ষা করবে। এমপি সাহেবকে আমি ব্যক্তিগত পরায়ণটি দেখাবো এবং এই পদক্ষেপ নিয়ে আলোচনা করব। সিকিউরিটি গার্ডরা আশেপাশের পরিস্থিতি অবলোকন করে ডিসি সাহেবের পথ ছেড়ে দেয়, তবে সঙ্গে তাদের পক্ষ হতে 2জন বিশেষ নিরাপত্তা কর্মীকে পাঠানো হয়। স্যার, আমি একজন পুলিশ অফিসার হিসেবে আমার দায়িত্ব পালন করছি। আমার হাতে সিএসপি এর 46 ধারা অনুযায়ী একটি বৈধ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রজত সমাদ্দার হত্যা মামলায় আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া আছে। সান্নিধ্য শান্ত ভঙ্গিতে হাত ঘড়ির দিকে তাকিয়ে সরাসরি জাহিদ হাসানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ক্ষীণ গলায় বলে, সমস্যা নেই, নির্দেশনা যেহেতু এসেছে যেতে তো হবেই, বাট সময়টা খুবই আনফেভারেবল। রাত 3টায় এসেছেন গ্রেফতারি পরোয়ানা জারি করতে। জাহিদ হাসান নম্র চোখে তাকায়, সম্মানীয় কণ্ঠে বলে, সরি স্যার, আমাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এক্ষেত্রে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, স্বয়ং মিনিস্টার সাহেব দিয়েছেন। তবে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং আপনাকে আপনার প্রতি সম্মান দেখানো হবে। মিনিস্ট্রি সাহেবের বিশেষ নির্দেশনা? জি স্যার। আপনি ওয়েট করুন, আসছি। থ্যাংক ইউ স্যার। সান্নিধ্য বুকের সঙ্গে আড়াআড়ি ভাবে হাত ভাঁজ করে ড্রয়িং রুমের দিকে কিছুটা এগিয়ে আসে। উত্তপ্ত এই পরিস্থিতিতে তার মুখরেখা দৃঢ় হলেও উপরে উপরে বেশ শীতল, হয়তো শুধুমাত্র শেহরিনের জন্য। মেয়েটা ঘুমিয়েছে মাত্র, এর মাঝে আবার নতুন করে ঝামেলা। বলো। কোথায় তুই? অ্যাপার্টমেন্টেই আছি, ডিসি এসেছে। শহরের বাচ্চা, মন্ত্রীর কাজ। এর পিছনে যথেষ্ট কারণ আছে। জানি, বাট এই মুহূর্তে আমার জন্য কোনো পথ খোলা নেই। আসিফ নিখোঁজ। সারফরাজ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়, কপালের শিরাগুলো তার দপদপিয়ে জ্বলে ওঠে। আশ্চর্যিত স্বরে বলে, হোয়াট? আসিফ নিখোঁজ মানে? কালকে সন্ধ্যা থেকে নিখোঁজ। সান্নিধ্য, হ্যাভ ইউ এনি আইডিয়া এর ইফেক্ট কি হতে পারে? ইফেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। শেহরিনকে এই অবস্থায় রেখে আমাকে এখন পুলিশি হেফাজতে যেতে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। এত বড় ট্রমার মধ্যে আমি মেয়েটাকে রেখে যাচ্ছি, এর চেয়ে খারাপ ইফেক্ট আর কি হতে পারে? তুই রিল্যাক্স থাক শেহরিনকে নিয়ে। হয়তো ওকে সামলানোর কষ্ট হবে, বাট আমি সঞ্জয় আঙ্কেলকে যে যেমনে পারি ওকে কন্ট্রোল রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সান্নিধ্য ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস ছাড়ে, চোখ বন্ধ করে উপরি পানে মাথা তুলে গম্ভীর কণ্ঠে বলে, তোর উপর একটা বিশাল দায়িত্ব নিয়ে যাচ্ছি। আমার অনাগত সন্তান আর ওর মাকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করবি। আমি ওকে কথা দিয়েছিলাম আমি আর আমার শ্বশুর সাহেব ছাড়া ওকে কোনো পুরুষ স্পর্শ করবে না। আমার কথাটা তুই যে কোনোভাবে হোক রাখিস। আমি কথার বরখেলাপ করতে দিতে চাই না। কোনো জানোয়ার যেন শেরিনকে এক আঙ্গুল স্পর্শ না করে। যদি করে আমার লোকদের বলবি ওরা। তোর লোকেদের বলতে হবে না, আমি আছি। আই উইল ট্রাই মাই বেস্ট। তোর প্রতিশ্রুতি আমি ভাঙতে দিব না। থ্যাঙ্কস। সঞ্জয়ের পৌঁছতে বেশিক্ষণ সময় লাগবে না। রিজওয়ান আঙ্কেলও হয়তো সকালের মধ্যেই এসে যাবেন। শেহরিন কি ঘুমিয়ে? সান্নিধ্য এক পলক নিজেদের কক্ষের দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি বাইরে হতে লাগিয়ে দিয়ে যাচ্ছি। বলে যাওয়া উচিত ছিল না? উচিত ছিল, বাট সম্ভব নয়। ওকে এই মুহূর্তে সামলানো কঠিন হয়ে যাবে। সারফরাজ এক মুহূর্ত নীরব থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, নিচে আয় তুই, আমি এসেছি। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে সময়ের মতো সময় যাচ্ছে, আর অপেক্ষায় রাখা ঠিক হবে না ভেবে ধীর পায়ে কক্ষের দিকে এগিয়ে যায়। বেড সাইডের মলিন আলোতে গভীর ঘুমে আচ্ছন্ন শেহরিন।
পেট মন দুটো ভরতেই চোখ ভেঙে ঘুম নেমে এসেছিল তার। অসম ক্লান্তি ভাব ছেড়ে মুখরেখায় কি পরিতৃপ্তির আভাস ফুটে আসে এখন। গাঢ় নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে কানে। সান্নিধ্য হাঁটু ভেঙে বসে পড়ে শেহরিনের সামনে। কয়েকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথায় আলতো করে হাত ছুঁয়ে দেয়। পুরো ঠোঁটে কপালের মাঝে একখানা গাঢ় স্পর্শ এঁকে দেয় পরম যত্নে। শেহরিন ঘুমের মাঝে তার প্রিয় পুরুষের স্পর্শে হালকা নড়ে চড়ে ওঠে। ঠোঁটের কোণে লুকানো হাসি তার প্রসারিত হয়ে যায় আপনা আপনি। মেয়েটা নিশ্চিত কোনো সুন্দর স্বপ্নের মাঝে বিভোর হয়ে আছে, যেখানে সান্নিধ্যের উপস্থিতি অবধারিত। সান্নিধ্য লিফট হতে বেরিয়ে আসে, সেই সাথে পেছন পেছন আসে ডিসি সাহেব সহ দুজন সিকিউরিটি গার্ড। এমপি সাহেবের আগমনে ঘটতেই নিচে অপেক্ষারত সকলের ভেতরে উত্তেজনার পারদ বয়। সিকিউরিটি ফোর্স সহ আগত পুলিশ টিম নিজেদের ভেতর ঠেলে পথ বের করে দিতে তৎপর হয়ে ওঠে। সেই সাথে শুরু হয় সাংবাদিকদের একের পর এক ক্যামেরা ঝলসানো ক্লিক। তারা একটাবার এমপি সাহেবের সঙ্গে কথা বলার জন্য তুমুল আগ্রহী হয়ে ওঠে। এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হতেই সিকিউরিটি গার্ডরা তাদের প্রতিহত করে। কোনোভাবেই তারা এমপি সাহেবের সাথে সাংবাদিকদের সরাসরি কথোপকথনের সুযোগ দেয় না। সান্নিধ্য মুখে মাস্ক, পরনে ক্যাশ টি শার্ট, কালো প্যান্ট। শীতের মাঝে তার শরীরে নেই কোনো উষ্ণতার পোশাক। তার মস্তিষ্কের উত্তাপে সব কিছু আজ ফিকে। একাধিক নিরাপত্তা কর্মীর ভিড় উপেক্ষা করে মাত্র 1 মিনিট সময় সান্নিধ্য সামনাসামনি সারফরাজের সঙ্গে কথা বলে। হাত দিয়ে কিছু একটা বুঝিয়ে দিয়ে অতঃপর দ্রুত উঠে পড়ে গাড়িতে। সাংবাদিকগণ খানিকটা সুযোগ পেতেই গাড়ির চারপাশে জমায়েত হয়। উইন্ডো উঠে গেলেও ভেতর হতে আফসা এমপি সাহেবের অবকায় ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা। ঠেলাঠেলি সহ এক মুহূর্তে অস্বস্তিশীল পরিবেশ সৃষ্টি হয়ে ওঠে। সান্নিধ্যের ব্যক্তিগত লোকজন সারফরাজের আদেশে দ্রুত সবাইকে এখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যায়। নিচে চলমান এই গ্যাঞ্জাম যেন কোনোভাবেই উপর অবধি না পৌঁছায়, সেদিকে থাকে বিশেষ নজর। চোখের পলকে সকল কিছুকে উপেক্ষা করে এক মুহূর্তেই ছুটে চলে যায় 4-4টে গাড়ি। গর্জানো সুরে চারপাশে মুখরিত হয়ে ওঠে নীরব রাতে, বেজে ওঠে অজানা আশঙ্কার করুণ সুর। শীতের মধ্যরাত, কুয়াশা জমে অস্পষ্ট হয়ে আছে চারপাশ। সেই সাথে অস্পষ্ট হতে শুরু করে দুটো মানুষের গতিশীল জীবন। শেহরিন সান্নিধ্য পড়ে যায় গোলক ধাঁধায়। আসন্ন ঝড় তাদের স্বাভাবিক জীবনের বাঁককে ঘুরিয়ে দিয়ে নিয়ে যায় অস্বাভাবিক এক পরিস্থিতিতে। শীতকালে কোমল রোদ্দুর জানালার পর্দা ছাড়িয়ে ঘরের মধ্যে এসে পড়েছে। চোখের পাতায় মিঠে আলোর সেই রেশ ছড়িয়ে পড়তেই কেসে ওঠে শেহরিন। দুহাত মুচড়ে ঘাড় ঘুরিয়ে সে অল্প অল্প করে চোখ খুলে তাকায়। ঝলমেলে আলো মাখা সকালের সূচনা দৃষ্টি কোটরে বন্দি হতেই হাত বাড়িয়ে ফোনটা নিয়ে সে সময় দেখে 8:30 বেজে চলছে। আজকে ক্লাস রয়েছে 10:15 হতে। আর মোড়া ভেঙে সে বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে। নেতা সাহেব আজকেও তার আগে উঠেছে মানে নিশ্চিত এখন কিচেনে আছে, হয়তো নাস্তা তৈরি করছে। ক্ষত হাত নিয়ে একা একা কাজ করছে ভেবে শেহরিন পা বাড়ায় কিচেনে একটু সাহায্য করার জন্য। গুড মর্নিং ভাবিজান। হুট করে চেনা পরিচিত মেয়েলি কণ্ঠস্বর পেতে শেহরিন চমকে ওঠে খানিকটা। সানজিকে এই মুহূর্তে বাসায় উপস্থিতি দেখে একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে মুখে ফুটে ওঠে এক উজ্জ্বল হাসি। গুড মর্নিং ম্যাডাম, আপনি এই সময়? আমি কি স্বপ্ন দেখছি? নো নো, স্বপ্ন কেন দেখবেন, সানজি সত্যি এসেছে। বাহ, আজকে এত সকাল সকাল, ব্যাপার কি? সানজি দু হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসে। চোখের ইশারায় শেহরিনকে কাছে ডেকে বলে, ব্যাপার স্যাপার কিছু একটা, আসুন আগে একসাথে কফি আড্ডা দেই, তারপরে কারণ ব্যাখ্যা করি। শেহরিন কিচেনের দিকে এক পলক তাকিয়ে মুখে স্মিত হাসি বজায় রেখে বলে, কফি কি তুমি বানিয়েছো নাকি নেতা সাহেব বানিয়েছেন? উনি কিচেনে? আমি নিজে বানিয়েছি। আসো তুমি। উনি কোথায়? আছে কোথাও, আসো তো তুমি।
শেহরিন স্বাভাবিকভাবে সানজির কাছে এসে বসে, কফির দিকে তিক্ততা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে বলে, কফি খেতে পারবো না আপু আমি। স্মেল লাগে নাকে? হ্যাঁ। ওহো, শুধু শুধু দুটো তৈরি করলাম তাহলে। সমস্যা নেই, দুই ভাই বোন শেয়ার করুন আজকে। সানজি হালকা চুমুক টেনে কফির মগটা টেবিলে রাখে, ঠান্ডা দুটো হাতের তালু ঘষতে ঘষতে উষ্ণ করে, নরম চাহনিতে তাকিয়ে বলে, ভাইয়া বাসায় নেই শেহরিন? সানজির কথা শোনা মাত্রই শেহরিন দেওয়ালে সাজানো বড় ঘড়ির দিকে তাকায়, উজ্জ্বল মুখরেখায় খানিকটা কপাল ভাঁজ করে বলে, আজকে আগেই বের হয়েছে? প্রতিদিন তো 10টার দিকে বের হন। আমি আসার কারণ শুনবে না? হ্যাঁ বলো। আমি যদি বলি এখন থেকে আমি এই বাসায় থাকবো অনির্দিষ্ট কালের জন্য, তাহলে কি তুমি খুশি হবে? শেহরিনের কপালের ভাঁজ মিলিয়ে যায়, ছোট ছোট চোখ করে ঠোঁটের কোণে হাসি প্রসারিত করে বলে, তুমি কি মজা করছো আপু? সত্যি তুমি থাকবা? সত্যি থাকবো। সত্যি? সানজি মৃদু হেসে শেহরিনের একদম কাছাকাছি এসে বসে, আদুরে কণ্ঠে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, সত্যি থাকবো ভাবিজান। শেহরিন মুহূর্তে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, দু হাতে সানজিকে জড়িয়ে ধরে প্রফুল্ল চিত্তে বলে, আল্লাহ, আমি বোধহয় স্বপ্ন দেখছি। সকাল সকাল এত ভালো একটা গুড নিউজ পাবো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভাবিজান। উফ আপু, বাঁচালে তুমি। দেখছো তো তোমার ভাইয়ার ব্যস্ততা, ঘুম না ভাঙতেই সে পাড়ি দিয়েছে তার কাজের জগতে। একদম আসবেন রাত 11টায়, পুরোটা দিন আমার একা একা কাটাতে হয় এক পুচকোর সাথে। আর কত গল্প করা যায় বলো? পুচকো তার মায়ের সাথে গল্প করে বুঝি? এত কিক মারে আপু, বিশেষ করে ক্লাসের সময়টাতে। আমি তখন চুপচাপ থাকি, এটা বোধহয় সে চায় না। রাগ করে, কেন মামুনি তার সাথে কথা বলছে না? এটা নিশ্চিত বাচাল সানজিৎ ডুপ্লিকেট হবে। রক্ত বলে কথা। যাই হোক, এখন একটা কথা বলবো, সেটা তোমাকে মন দিয়ে শুনতে হবে, কেমন? আচ্ছা শুনবো, বলো। সানজি শেহরিনের দু হাত মুঠো পাকিয়ে নিজের হাতের মধ্যে নেয়, লম্বা করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে প্রশস্ত করে কঠিন সেই কথাটা বলার জন্য। সে নিজেও ভেতরে ভেতরে বেশ ভয়ে আছে শেহরিনের প্রতিক্রিয়ার জন্য, জানে না কিভাবে সামলাবে, তবে সামলাতে হবে, আর এই কঠিন সত্যের মুখোমুখি হতেই হবে। সানজি মুখ খোলার মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে, ফলে নিজের কথা গুটিয়ে নিয়ে থেমে যায় সে সঙ্গে সঙ্গে, দরজার পানে তাকিয়ে বলে, কে এসেছে? শেফালি এসেছে হয়তো, দাঁড়াও আসছি। শেহরিন ভারী পেট নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায় দরজা খুলতে। আজ শেফালি তার সময়ের আগেই এসেছে ভেবে মনে মনে হাসে। এই মেয়েটা ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে চলে, কত করে বলে একটু আগে আসতে, সে তো শোনেই না। আজ বোধহয় একটু জ্ঞান হয়েছে। নব ঘুরিয়ে দরজা খোলা মাত্র শেফালির জায়গায় বিশেষ কাউকে দেখে শেহরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। চোখের পাতা অনড় রেখে অবিশ্বাস্য কণ্ঠে বলে, বাবা তুমি? রেজওয়ান সাহেব মেয়েকে দেখা মাত্র মলিন হাসি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত হাসি হাসে, স্নেহাতুর কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে দেখে এখন আরো বেশি ভালো আছি। শেহরিন দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়, চোখে মুখে তার আনন্দের ঝিলিক বায়। বাবার সঙ্গে উষ্ণ আলিঙ্গন সম্পূর্ণ করে তাকে ভেতরে আগমন জানাতে জানাতে বলে, বুঝতে পারছি না আজকে কি বিশেষ কোনো দিন? সবাইকে আমাকে এভাবে সারপ্রাইজ দিচ্ছ সকাল সকাল। তুমি খুশি হয়েছো? ভীষণ ভীষণ ভীষণ। রেজওয়ান সাহেবকে দেখা মাত্র সানজি উঠে দাঁড়ায়, বুকের ভেতরে জমানো চাপা শ্বাস তার হালকা হয়। এতক্ষণ বেশ চিন্তায় ছিল, একা একা পুরো বিষয়টা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে ভেবে, কিন্তু এখন শেহরিনের বাবাকে উপস্থিতি দেখে সে খানিকটা নিশ্চিন্ত হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি, এই তো আলহামদুলিল্লাহ। বাবা তোমরা গল্প করো, আমি ঝটপট কিছু নাস্তা করে আনছি। শেহরিন তার বাসায় আগত বিশেষ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠতেই রেজওয়ান সাহেব বাধা দেন তাতে। ধীর শান্ত কণ্ঠে বলেন, তুমি বসো, এখন তো কিছু তৈরি করার প্রয়োজন নেই, আমরা সবাই মিলে কথা বলি। বেশি সময় লাগবে না, তোমার শেহরিন এখন ব্রেকফাস্ট তৈরিতে এক্সপার্ট হয়ে গিয়েছে। সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পারছি, কিন্তু এখন সত্যি এসবের প্রয়োজন নেই মা।
আমি কিছু কথা বলতে চাই তোমাকে। শেহরিন বাবা এবং সানজির দিকে পরপর তাকিয়ে সামান্য কপাল কুঁচকে হাসি মুখে বলে, তোমারও কথা রয়েছে বাবা, আপুরও তো কথা রয়েছে। কি হয়েছে বলো তো? দুজনের কথাটা কি একই? হ্যাঁ, বাহ, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, বলো শুনি।